এটা কত? আচ্ছা, 350 তার উপর ডিসকাউন্ট। ঠিক উপর দিকে প্রত্যেকটি এবং মানে অর্থাৎ 51টি কোথায় কোথায় কি কি নামে শক্তিপীঠ আছে তার বর্ণনা উপরে দেওয়া আছে। এটা রবীন্দ্রনাথের বসার ঘর। ওই যে আপনি দেখছেন বাদিকে পিয়ানো, বন্ধু বান্ধব বা যারা দেখা সাক্ষাৎ করতে আসতো আলোচনা করার জন্য এই ঘর। বোঝাই যাচ্ছে না কত বছর আগেকার ঘর এবং কত বছরের ব্যবহারিক জিনিসপত্র, তাকিয়া বালিশ প্রত্যেক দিন যেন ব্যবহার করা হয়, প্রত্যেক দিনই যেন এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কথা মতো চলে এলাম শান্তিনিকেতনের ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ শান্তিনিকেতনের ভ্রমণের কাহিনী, আর কিভাবে কোন ট্রেনে তারাপীঠে এলাম তা তোমরা জানতে পারবে আমার আগের ভিডিওটা দেখলে। আর কথা না বাড়িয়ে চলো চলে যাই শান্তির নিকেতনে। আমরা চলে এসেছি এখন রামপুরহাট স্টেশনে। এখনো ট্রেন প্রায় 10 মিনিট লেট। 8টার ট্রেন, কিন্তু 8টা 10-15 হয়তো আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ওটাতে আমরা চড়ে একটাই স্টপেজ মাত্র শান্তিনিকেতন। প্রতিবারের মতো ডেসক্রিপশনে কোথায় কি খরচ হলো তার বিবরণ দিয়ে দিলাম। আমরা এবার চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে। ট্রেনটা মাত্র 8 মিনিট লেট ছিল। ট্রেনে একদমই ভিড় ছিল না। আমরা রিজার্ভেশন করে এসেছি, তবুও ট্রেনটা একদমই ভিড় ছিল না। এবার আমরা চলে এসেছি। এখনো কুয়াশায় ভরা। সকাল 9:30 বাজতে চললো, এখনো কুয়াশায় ভরা। সোনাঝুরি হাট কখন থেকে শুরু হয়? 10টা। দোকানটা লাগে না। এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। আমাদেরকে এই দাদা স্টেশনে নামতেই সঙ্গে সঙ্গে একদম দারুণ আপ্যায়ন করে নিয়ে চলে এলো। একবারে আমাদের পছন্দ হয়ে গেছে। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সুরজ। আচ্ছা, তা তোমাকে আসলে পরেই তোমাকে সঙ্গে সঙ্গে লোকে খুঁজবে এখানে এসে। তোমার নাম, মোবাইল নাম্বারটা বলে দাও। আমার 86 হ্যাঁ 5336 448। আচ্ছা, তা ওই দাদার নাম্বার আর নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো। হোটেলের সামনে একদম সুন্দর বাগান রয়েছে। হোটেলের নাম হচ্ছে হোটেল শান্তিনিকেতন। আর আমরা এই রুমটা নিয়েছি, 3 জনের শোয়ার জায়গা। এবার আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম
প্রথম জার্নির উদ্দেশ্যে। এবার টোটোয় উঠবো। এটা হচ্ছে শান্তিনিকেতন ফার্স্ট গেট। এই বাঁ দিকে হচ্ছে দোল খেলা, যে মাঠে যে দোল খেলা হয় ভিতর দিকে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট গেট। ক্লাস 1 থেকে 4 অব্দি এখানে ক্লাস হয়। আচ্ছা, ভেতরে ঢুকতে পারবেন না কাকু। এই যে বেদিগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই বেদিগুলোতে মাস্টাররা বসে, ছাত্ররা মাটির নিচে বসে আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে টালির বাড়িটা আছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন মারা যায় তখন ওই বডিটাকে এখানে রাখা গেছিল, দেহটাকে। এই বাড়িটার নাম হচ্ছে দেউলে বাড়ি। এটা হচ্ছে আনন্দ পাঠশালা। 1 থেকে 4 অব্দি এখানে ক্লাস হয়। পুরোনো মেলা মাঠ, এখানে প্রথমে মেলা হতো। পৌষ মেলা এখানে হতো? হ্যাঁ। আচ্ছা। উনি গাছটাকে লাগিয়েছে নিজের হাতে। আর এই যে 3টে ধাপ দেখছেন, 3টে ধাপ বাড়ি ছিল, ওই জন্য গাছটার নাম হচ্ছে 3 পাড়ি গাছ। গাছটার বয়স হচ্ছে 250 বছর বেরিয়ে গেল গাছটা। এইখানে বসে একটা কবিতা লিখেছিল। এই হলো কঙ্কালীতলার গেট। অসাধারণ পরিবেশ, চারিদিকে গাছে ঢাকা। এর মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। চলো চলো চলো, এবার আমরা পুজো দিতে যাচ্ছি। এটা হচ্ছে ডালা, 51 টাকার ডালা, আর এটা হচ্ছে 21 টাকার ডালা। চলো। কঙ্কালীতলার অ্যাটমসফিয়ার যে কেমন তা এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। মন্দিরে ঢুকতেই গ্রাম্যবাসীর শব্দে মন ভরে উঠল। ওই যে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। তন্ত্র চূড়ামতির মতে এটি 28 নং সতীপীঠ। পীঠ নির্ণয়তন্ত্র অনুযায়ী এখানে সতীর অস্থি পড়েছিল। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা আছে এখানে সতীর কটিদেশ অর্থাৎ কোমরের অংশটি পড়েছিল। এই শক্তিপীঠের দেবী গর্ভা দেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয়। এই হলো কঙ্কালীতলা। এখানে এটি হলো একটি শক্তিপীঠ। এখানে মা সতীর কোমর
অর্থাৎ ইংরেজি যাকে বলে ওয়েস্ট, সেটা পড়েছিল এবং কঙ্কাল পড়ার কারণেই তার নাম কঙ্কালীতলা হয়েছে। তারাপীঠে মার দর্শন তো করে এলামই, কিন্তু এর পরিবেশ খুবই অদ্ভুত ধরনের। চারিদিকে একদম গাছগাছালিতে ভর্তি, কি শান্ত, এত লোক পুজো দিচ্ছে অথচ কোনো কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নেই, কিচ্ছু, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার নেই, কারোর সঙ্গে কোনো তাড়াহুড়ো নেই, সবাই নিশ্চিন্ত মতে আসছে, নিশ্চিন্ত মনে পুজো দিয়ে চলে যাচ্ছে। এবং মন্দিরের ঠিক উপর দিকে প্রত্যেকটি এবং অর্থাৎ 51টি কোথায় কোথায় কি কি নামে শক্তিপীঠ আছে তার বর্ণনা উপরে দেওয়া আছে। লাইন আছে? মন্দিরের গর্ভগৃহে পাথরের বেদির ওপর কাঠের ফ্রেমে কাঁচ দিয়ে বাঁধানো শ্মশানকালীর একটি ছবি রয়েছে। এখানে মায়ের কোনো মূর্তি পূজিত হয় না। এই চিত্রপটে মায়ের পুজো করা হয়। চলো পাশ দিয়ে চলো। এই তো দাও, ডান দিক দিয়ে বললো না, ডান দিক দিয়ে দাও, ডান দিক দিয়ে দাও। শোনা যায় বেশ কয়েক বছর আগে এক শিল্পী মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু মূর্তি শেষ হওয়ার আগেই তিনি অজানা কারণে মারা যান। তারপর আর কেউ মায়ের মূর্তি তৈরি করার সাহস পাননি। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছে। এই হলো সেই কুণ্ড। সেই প্রস্তর খণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। পরে পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি যোগাযোগ রয়েছে। এবার কঙ্কালীতলায় পুজো দেওয়া শেষ। এবার সেখানকার পরিবেশ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব। এবার আমরা আবার শান্তিনিকেতনে ফিরে যাব। সেখানকার সমস্ত দর্শনীয় জায়গা আছে, সেগুলোকে আমরা দেখবো। এবার আমরা এখন শান্তিনিকেতন যাওয়ার পথে মাঝখানে একটু ব্রেক নিয়ে আমরা দাঁড়িয়েছি। দারুণ পরিবেশ, শীত আছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু কঙ্কালীতলার সুন্দর মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। আর পুজো দেওয়ার জন্য কোনো সমস্যা নেই, ঢুকতেই সবাই পুজো নিয়ে ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদেরকে পয়সা দিলে তারা ডালা রেডি করে দেবে, সেই নিয়ে তোমরা পুজো দিয়ে চলে আসবা। এত সুন্দর টোটোওয়ালা থাকলে পরে আর কোনো চিন্তা নেই। শুধু টোটোই না, এই ভাই একদম গাইডের কাজ করছে। সব জায়গায় কোথায় কোথায় কি আছে, রাস্তার ধারে কি কি আছে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। একদম তোমরা আসলে পরে আর কোনো চিন্তা নেই একদম। হ্যাঁ, দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি মারে আকাশে। এই তো ঘরের ভিতরে ভাই তাল গাছটাই কেন্দ্র, ওই যে মাথা দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দাঁড়ান, দেখতে পাচ্ছেন।
প্রথমবার শান্তিনিকেতন এই স্থানে এসে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় লেখা সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি আসলে এই তাল গাছকে নিয়েই লেখা। এটা প্রত্যেক বুধবার 6:30টায় বলে, প্রত্যেক বুধবার। এটা হচ্ছে 16টা গেট আছে, দুদিকে 5টা করে, দুদিকে 3টা করে, 6টা, 16খানা গেট। উপাসনা গিরি প্রত্যেক বুধবার 6:30টায় সাদা পাঞ্জাবি পরে, সাদা শাড়ি পরে ঢুকতে পারবে। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে যেমনি ধ্যান করতেন, উপাসনা গিরি প্রার্থনা, সেইখানে এই মন্দিরটাতে। 1863 সালে স্থাপিত এটি হল শান্তিনিকেতন গৃহ, যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। মজার বিষয় হলো আমরা অনেকেই জানি না এই বিশেষ ভবনটি এলাকাটিকে শান্তিনিকেতন নাম দিয়েছে। আগে এটি ভুবনডাঙ্গা নামে পরিচিত ছিল। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করতেন এবং আজও করেন। রবীন্দ্রনাথ 12 বছর বয়সে এই বাড়িতে থাকতে এসেছিলেন এবং বিয়ের পরেও নতুন বাড়িতে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকতেন। এই হলো রবীন্দ্র ভবন, যা এখন শান্তিনিকেতন মিউজিয়াম নামে পরিচিত। এখানকার গাছে ঢাকা পরিবেশে এলে সবার মন ভালো হয়ে যাবে। অনেক লোকজন দেখছে, তবুও কি শান্ত পরিবেশ, খুব সুন্দর। শান্তিনিকেতনে এসে এই পরিবেশটাই তো আসল পাওনা। অসাধারণ দেখতে গাছের সৌন্দর্য। এখানে সবাই জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। অবশ্যই সব মিউজিয়ামের মতন এখানেও ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউড না, তাই কেবল বাইরের থেকেই ছবি তোলা যাবে। এবার মিউজিয়াম দেখা শেষ, এবার আমরা যাচ্ছি বাকি যে ভবনগুলো আছে সেগুলো দেখতে। এই গাছে ঢাকা পরিবেশের মধ্যে দিয়ে ভেতরে ধীরে ধীরে হেঁটে হেঁটে সব জায়গা দেখতে হবে। সুজাতা। শান্তিনিকেতনে এটি ছিল রামকিঙ্কর বেইজের প্রথম ভাস্কর্য। এই সুজাতা নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়েছিলেন। মাইয়া অ্যাজ দ্য বো অ্যান্ড অ্যারো হল রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীতে সম্মান জানাতে তৈরি করা হয়েছিল। এটি জন্ম থেকে শক্তি এবং সৌন্দর্যের ধারণাকে একত্রিত করে তৈরি করা।
এই ভাস্কর্যটিতে একটি সাঁওতাল পরিবার ও তাদের একটি কুকুরকে দেখা যাচ্ছে। এটা রামকিঙ্কর বেইজের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বলে মান্য করা হয়। এটা রবীন্দ্রনাথের বসার ঘর। ওই যে আপনি দেখছেন বাঁদিকে পিয়ানো, এইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর যেদিকে ওই থেকে মুখ করে থাকতেন, তার সাথে যারা বন্ধু বান্ধব বা যারা দেখা সাক্ষাৎ করতে আসতো আলোচনা করার জন্য এই ঘর। এতে মোটামুটি দেখা যায় 10 থেকে 12 জনা বসতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, নীরব এবং অত্যন্ত বোঝাই যাচ্ছে না কত বছর আগেকার ঘর এবং কত বছরের ব্যবহারিক জিনিসপত্র, তাকিয়া বালিশ এগুলো যেগুলো আছে সেগুলো মনে পরিষ্কার পরিচ্ছন্ন, যেন প্রত্যেক দিন যেন ব্যবহার করা হয়, প্রত্যেক দিনই যেন এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। এবার আমরা উদয়ন ভবন, যেটা এখন বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না, বাইরের থেকে দেখা যাবে শুধু, এটা আমরা দেখে এবার আমরা যাচ্ছি আরও যে 2-3টে ভবন আছে সেগুলো দেখার উদ্দেশ্যে। এবার সেগুলো দেখলে সেগুলো এবং এখানে একটি গাড়ি আছে সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি সেই স্থান। এই হলো সেই গাড়ি। 1933 সালের এই হাম্বার মডেলটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের গাড়ি বলে মানতেন। এই গাড়িটি করেই রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গায় ভ্রমণ করে বেড়াতেন। এই তো এদিকে, এই ছাউনিটার নিচ দিয়ে। উত্তরায়ণের বাড়িগুলির গাড়িটা নিয়ে ঘোরেন, ওই গাড়িটা ওঠেন, ওখানে ওই গাড়িটা নিয়ে ঘুরে আবার ওখানে থুয়ে চলে যাবে। ঠিক আছে, তোকে আমি হোটেলে পাঠিয়ে চল, জলটা পেয়ে আমরা এবার দাঁড়িয়েছি কোণার্ক ভবনের সামনে। সবই এই ভবনগুলো বন্ধ এখন। এটি আরেকটি ভবন, শ্যামলী, এগুলো এখন বন্ধ। একসময় প্রবেশ করা যেত, কিন্তু এগুলো এখন মনে হয় ভেতরে ভগ্নপ্রায় বা ভেতরে গোছানো নেই, অগোছালো, তাই আর এগুলো প্রবেশ করতে দেয় না। একবার তো মিউজিয়ামটাই প্রবেশ করতে দেয়। এবার আমরা চলেছি পুনশ্চ ভবনের দিকে।
এটি হলো উদীচী ভবন। সংস্কার করার জন্য বন্ধ হবে। যতগুলো বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতনের সবচেয়ে আইকনিক বাড়ি, যার ছবি বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গে এবং বিদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আলোচনা হলেই, শান্তিনিকেতন সম্বন্ধে আলোচনা হলেই এই বাড়িটার ছবি সামনে আসবেই। এই বাড়িটা হচ্ছে সবচেয়ে আইকনিক বাড়ি। না, এইটা খোলা বলতে আমাদের স্টুডেন্ট আছে এখানে, এই ক্লাস 1 থেকে 11 পর্যন্ত। এই হলো ছাতিমতলা, বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের ছাতিমতলা। কিন্তু 2019 সালের পর থেকে এই ছাতিমতলায় প্রবেশ নিষেধ। এই গেটের সামনে থেকে সবাই ছবি তোলে, সিকিউরিটি গার্ড আছে, ওনারা বললেন 2019 সাল থেকেই বন্ধ হয়ে গেছে, ছাতিমতলায় আর প্রবেশ করা যাবে না। এটা শান্তিনিকেতনের একটা ঐতিহ্য, যাকে সেটা যখন প্রবেশ করা যাবে না, বাইরের থেকেই ছবি দেখা যাক। ভেজ থালি অর্ডার দিয়েছি, আমার এখানকার ভেজ থালি খুব ভালো, এই হচ্ছে সমস্ত সুবিধা দিয়েছে। ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তারপরে 1 প্লেট চিকেন নেওয়া হয়েছে 4 পিস। দারুণ খেতে, রান্না খুবই ভালো, রান্না অসাধারণ খেতে, এমনি কোনো ব্যাপার হবে না, তোমার এসে একদম খেয়ে দেবো। আমাদের খাওয়া এখন কমপ্লিট, আমরা এবার যাব সৃজনী শিল্পগ্রাম দেখতে, তারপর আমরা আসবো সোনাঝুরির ঘাটে। এটা হচ্ছে রামকিঙ্কর বেজ। উনি 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে। কত? 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে। ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। রামকিঙ্কর বেজ যাচ্ছে আর ওনার মাকে ধরে টানছে ছেলেটা, বলে না মায়ের থেকে বেশি মাসির দরদ, এই গল্পটা এখান থেকে শুরু। এইটা বানিয়েছে রামকিঙ্কর বেজ, এটাও 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো হয়েছে। দুই ছেলে মাকে এটা হলো অমর্ত্য সেনের কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। এই সবগুলোই আসলে বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই পড়ে। বিশ্বভারতীর ক্যাম্পাস বিশাল বড়। এটা হলো রিসার্চ সেন্টার, আর ওইটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এই হলো বিখ্যাত সৃজনী শিল্পগ্রাম। এখানে স্টুডেন্টদের লাইন লেগেছে, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে আর তারপর আমরা প্রবেশ করব। 30 টাকা টিকিট এখানকার। 30 টাকা টিকিট হলেও এখানে ফোন বা ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করতে গেলে প্রত্যেক ঘন্টা একটা ক্যামেরার প্রতি 2000 থেকে 3000 টাকা লাগবে।
আমরা তারপর চলে গেলাম সুরুল রাজবাড়িতে। যদিও এটা রাজবাড়ি না, আসলে জমিদার বাড়ি, তবুও এখানকার প্রভাব প্রতিপত্তি এত বিস্তৃত যে সবাই তাদেরকে রাজা বলেই গণ্য করত। আর 5টা রাজবাড়ির মূল কাঠামো যেমন হয়, সরকার বাড়িও সেরকমই। মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ রাজবাড়ি। এখানে প্রত্যেক বছর জাঁকজমকের সাথে পালন করা হয় দুর্গাপূজা। প্রদীপিসির বর্মি বাক্স থেকে শুরু করে সেদিনের চতুরঙ্গ, ছায়াছবি সহ অনেক সিনেমারই শুটিং হয়েছে এখানে। এটা হলো বিশাল বড় এক বুদ্ধ মূর্তি, ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। এর আকৃতি 34 ফুট উঁচু। এখানে মেডিটেশন রুম আছে, এখানে আসলে কেউ ধ্যান করতে পারবে। পঞ্চশীল, পঞ্চনীতি এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ, যা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ। এবং এই হলো 34 ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তি। আমরা চলে এসেছি এখন বিখ্যাত সোনাঝুরির হাটে। এই শুরু হলো এখান থেকে হাট। সোনাঝুরির হাট এখন শনিবারে তো হয়ই, বড় করে হয়, আর তাছাড়া এখন প্রতি সপ্তাহের প্রতিদিনই বসে।
এখন যে কোনো দিন আসলেই তোমরা দেখতে পাবে, তবে বুধবার দিন বন্ধ থাকে। এই দোকানে ব্যাগটা অনেক প্রিন্ট যাচ্ছি না তো এদিকে চাল ভাজা। ওই হলো সোনাঝুরি ফরেস্ট আর এই হলো হাট। আমি ভুল করে করেছি। সোনাঝুরির হাটে আসবো আর জিনিস কিনবো না তা তো হয় না, তাই আমরা বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিলাম। এটা কত? আচ্ছা, 350, তার উপর ডিসকাউন্ট। বড় সাইজ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। শান্তিনিকেতনের সব ব্যাগ, এদিকে শাড়ি কুর্তি এসব আছে, এদিকে সব হাতের কাজের জিনিসপত্র আছে। শান্তিনিকেতন তো একবারে দেখার জায়গা না, তাই বারবার ফিরে আসতে হবে আমাদেরকে এই বোলপুরের মাটিতে। এর পরের ভিডিওয়ে থাকছে আরও 2 আকর্ষণ, তার জন্য অবশ্যই পরের ভিডিওটি তোমাদের দেখতে হবে।
ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।